টানা বৃষ্টি আর উজানের ঢলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। জলজটে বিপর্যস্ত জনজীবন, সড়কে পানি ওঠায় সিলেটের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। সরকার পতনের আন্দোলনে ব্যর্থতায় বিএনপিতে রাতারাতি ব্যাপক রদবদলের পেছনের কারণ ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি দলটি, বলছেন ওবায়দুল কাদের। এবং বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স, দেশি বিদেশি ক্রিকেটারদের মুখে বাংলাদেশের রিশাদ বন্দনা, হাথুরুর জেদ আর মুস্তাক আহমেদই বদলে দেয়া রূপকার। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। আবারও বন্যায় ডুবতে বসেছে সিলেট ও সুনামগঞ্জ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি। বানের তোড়ে বাঁধ ও সড়ক উপচে হু হু করে ঢুকছে পানি, দিশেহারা বাসিন্দারা। ঝুঁকি এড়াতে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সড়ক উপচে দ্রুত গতিতে ছুটছে পানি, স্রোত উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট যানবাহন। দেখার হাওর ও সুরমা নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নির্মাঞ্চল, তলিয়ে গেছে ফসলি জমি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। পানির হাত থেকে রক্ষা পায়নি সুনামগঞ্জ জেলা শহরের অলিগলি, পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে। সড়কে যানবাহনের পাশাপাশি চলছে নৌকা। শহরের নতুন পাড়া, তেঘরিয়া ও সুলতানপুর, উকিলপাড়া সহ পৌরসভার 9টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। চরম দুর্ভোগে বাসিন্দারা। সারা দেশে যখন ঈদের আনন্দ বইছে তখন আমরা সুনামগঞ্জবাসী ভালো নেই। বিশেষ করে যে সুরমা নদীর যে এটা একটা রক্ষার একটা বাঁধ যদি তো এইভাবে শক্ত করে, তাহলে শহরের মধ্যে আর পানিটা এত দ্রুত প্রবেশ করে না। নিচের তলা রুম ভাড়া লইছি না, পানি আফরে বাড়ি যায় 1 ঘন্টায় 2-3 হাত পরে। বন্যার পানি ডলামার পরে আমরা দোকানে অনেক মাল ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের 3 দিনের ভারী বর্ষণের পূর্বাভাসে আতঙ্ক বেড়েছে পানিবন্দী মানুষের মাঝে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং 48 থেকে 72 ঘন্টা এটা পরবর্তী তৃতীয় দিনে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে একটু অ্যালার্মিং সিচুয়েশনে থাকতে পারে। বাইসালেপনা ক্রস করবে, কারণ যে পানির স্রোত বা পানির বেগ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অলরেডি। আমাদের গ্যাস ও পানির নিচে চলে গেছে। যাতায়াতের জন্য যেখানে যানবাহন চলাচলের কথা সেখানে এখন চলছে নৌকা। এই চিত্র সিলেট নগরীর 15 নম্বর ওয়ার্ডের সুবহানীঘাট আবাসিক এলাকার। প্লাবিত হওয়ায় সিলেট অঞ্চলের অভিজাত এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিচতলা এখন জনমানব শূন্য। সুরমার পানি ছাড় দেয়নি পরিষেবা প্রতিষ্ঠান, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিলেট স্টেশনকেও। ঈদের আগের দিন থেকে পানি অগ্রগতি, এখন মালামালি খুব যা কিছু ছিল আমরা আপাতত সেভ করেছি। বেহাল দশা নগরীর রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠানে। এই অবস্থায় সুরমা খননের তাগিদ দিলেন নগরবাসী। সংশ্লিষ্ট মহল এদিকে নদী খননের দিকে যাতে বিশেষভাবে ইম্পর্টেন্স দেন। দোকানপাট পানির তলে, বর্তমানে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে খুব দুশ্চিন্তার মাঝে আছি। বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জেই শতাধিক আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই গৃহপালিত প্রাণী, প্রয়োজনীয় সরঞ্জাম, কাপড় চোপড় নিয়ে নিরাপদ আশ্রয়ে কেন্দ্রগুলোর দিকে ছুটছেন মানুষ। তবে সেখানে খাবার ও পানি সরবরাহ নিয়ে রয়েছে অভিযোগ। ইকরামুল কবির, সময় সংবাদ। আবহাওয়া অফিস জানিয়েছে আরও 1 সপ্তাহ টানা বৃষ্টিপাত হবে সিলেট অঞ্চলে। এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার থেকে সারা দেশে ঝরতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজকে থেকে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। টানা 1 সপ্তাহ ধরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে বৃষ্টি থাকবে। পাশাপাশি উজানে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব বা 7 সিস্টারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অ্যাটলিস্ট টানা 5 থেকে 7 দিন। ব্রহ্মপুত্র এবং সুরমা, কুশিয়ারা বেসিনে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কালকে থেকে সারা দেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে। 9টি কমিটি বিলুপ্তি, দলের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি, রাতারাতি ব্যাপক রদবদল বিএনপিতে। জল্পনা কল্পনা বাসা বেঁধেছে দলের ভেতরেই।
কমিটি পুনর্বিন্যাসকে দলের নেতারা চলমান প্রক্রিয়া হিসেবে দেখলেও অনেকে বলছেন সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার পেছনে নেতাকর্মীদের নিষ্ক্রিয়তাই মূল কারণ। তবে এর অদবদল যোগ্যদের মূল্যায়নের পাশাপাশি আগামী আন্দোলন কর্মসূচিতে গতি আনবে বলে মত বিএনপি নেতাদের। আহমেদ সালেহিনের প্রতিবেদন। ক্ষমতা ছাড়ার পর 4টি জাতীয় নির্বাচনের 2টিতে পরাজয় আর বাকি 2টিতে অংশ না নেয় ব্যাকফুটে থাকা বিএনপি প্রতিবারই চেষ্টা করেছে ঘুরে দাঁড়াবার। সরকার হটানোর আন্দোলনে ছন্দপতনের পাশাপাশি কৌশল এনেছে ব্যাপক পরিবর্তন। প্রতিবারই আন্দোলনে ব্যর্থতার কারণ খুঁজেছে দলের হাইকমান্ড। নেতাদের জায়গা বদল করেও যেন কিছুতেই কিছু হয়নি দলটির। 28 অক্টোবরের পর ছন্দ হারানো বিএনপি গত 13 জুন বৃহস্পতিবার এক রাতে গুরুত্বপূর্ণ 4টি মহানগর সহ 9টি কমিটি ভেঙে দেয়। পরিবর্তন আনা হয় ছাত্র ও যুব সংগঠনের মধ্যেও। যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় ছাত্রদলের 260 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও নির্বাহী কমিটি সহ মিডিয়া সেল এবং কৃষক দলেও আনা হয় ব্যাপক রদবদল। কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় এমন সিদ্ধান্ত বলা হলেও মূলত সঠিক সময়ে ভূমিকা রাখতে না পারা আর নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ করেছে হাইকমান্ডকে, এমন দাবিও করছেন বিএনপি নেতারা। আর এ কারণেই গত আন্দোলনে সফলতার ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় তারা। তবে নেতারা বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন তো দলের কাউন্সিল হচ্ছে না, আর অনেকগুলো পোস্টও খালি আছে। আমি একজন পদধারী নেতা, আমি পদটা ধরে রেখেছি, কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না। আমার বয়সের টানে হোক, আমি নেগেটিভ অসুস্থতার কারণে, সে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকর্মীদের সাথে, সিনিয়রদের সাথে আলোচনা করে এই প্রক্রিয়াটা গ্রহণ করেছে। একটা পলিটিক্যাল পার্টি তো হাওয়াই চলে না। কর্মসূচিগুলো যারা ভালোভাবে পালন করেছেন তাদেরকে তো মূল্যায়ন দল করতে হবে, তাই না? আর যারা কিছুটা হয়তো বা ভূমিকা সেভাবে রাখতে পারেননি, দলকে তো সেই বিষয়গুলো দেখতে হবে, তাই না? ঈদের মাত্র 2 দিন আগে এমন রদবদলে দলের ভেতরে অস্থিরতা বিরাজ করলেও বিএনপির শীর্ষ নেতারা মনে করেন পরবর্তী আন্দোলনে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে নতুন নেতৃত্ব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যত বড় শক্তিশালী হোক, দুর্নীতি করলে সরকার জিরো টলারেন্স দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরকার অন্ধকারে ঢিল ছুড়বে না বলেও মন্তব্য করেছেন তিনি। দুর্নীতির মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের পাহাড় গড়ে তোলার ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড়, তখন একই অভিযোগ ওঠে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও। সবাইকে ইগনোর করো। এ অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে যত শক্তিশালীই হোক, দুর্নীতি করলে তদন্ত শেষে বিচার হবে। মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ধানমন্ডিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, সাবেক কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চিহ্নিত না হওয়ায় সরকার এখনই কোনো পদক্ষেপ নেবে না। যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আগামী শুক্রবার থেকে প্রধানমন্ত্রীর 2 দিনের ভারত সফর প্রসঙ্গ ব্রিফিংয়ে উঠে আসে। ওবায়দুল কাদের জানান, বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। এবার বাইলেটারাল আলোচনা হবে। প্রধানমন্ত্রী নিজেই কি আলোচনা করবেন সেটা ঠিক করে রেখেছেন। সিদ্ধান্ত বা চুক্তি হলে প্রেস কনফারেন্স করবেন, যেটা আপনাদের উপস্থিতি। এ সময় মিয়ানমার ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেনি মিয়ানমার সরকার। ভেতরে যারা ছিল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশুদের সঙ্গে আনন্দে মাতেন অভিভাবকরাও। কল্পনার রাজ্য, যেখানে সবকিছুই আনন্দময়। রূপকথার চরিত্রগুলো বাস্তব হয়ে ধরা দেয়। শিশুরা মাতে বাঁধ ভাঙা আনন্দে, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণরা তৃপ্তির ঢেকুর তুলেন।
চার দেয়ালের বন্দিশালা থেকে প্রকৃতির কোলে ঠাঁই দিতে ঈদের দ্বিতীয় দিনে নগরবাসী পা রাখেন আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। পরিবার প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে একে একে ওয়াটার কিংডম, ম্যাজিক কার্পেট সহ বাহারি সব রাইড উপভোগ করেন তারা। ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে আসছি, অনেক ভালো লাগছে, অনেক বাচ্চা এনজয় করছে, আমরাও এনজয় করতেছি। তাই বাচ্চাদের আনন্দই আর কি আমাদের আনন্দ। ঈদ উপলক্ষে এবারের বিশেষ আয়োজন 360 ডিগ্রি টর্নেডো রাইড। 3D রাইডটি চড়ে শিশু কিশোররা প্রাগৈতিহাসিক যুগের স্বাদ নেন। দর্শনার্থীদের পদচারণায় এদিন মুখরিত হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানাও। বাঘ, হরিণ, সিংহ আর পাখি দেখে আনন্দে মেতে ওঠে শিশু কিশোররা। টাইগার, তারপর পাখি, অনেক কিছু দেখছি, এখানে অনেক মজা লাগছে আমার। এখানে আসার পরে দেখলাম যে অনেক লোক, অনেক আনন্দ, তো সবাইকে ভালো লাগছে আর কি, আনন্দটা ভাগ করে নেব। এখানে আসলে অনেক পশু পাখি একসাথে অনেক কিছু দেখা যায়, আবার এখানে পরিবেশটা ভালো, এজন্য নিয়ে এসেছি। সুন্দর মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দি করেন ঘুরতে আসা অনেকে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। উত্তাল সাগরে আনন্দে মাতেন ভ্রমণ পিপাসুরা। বৃষ্টি উপেক্ষা করেই অনেকে ছোটেন চট্টগ্রামের ফয়েজ লেক এবং খাগড়াছড়িতেও। মেঘলা আকাশ, বড় বড় ঢেউ, হঠাৎ রোদের ঝলক, এক এক সময় এক এক রূপ ধারণ করছে আবহাওয়া, যেন ভিন্ন এক কক্সবাজারের সমুদ্র সৈকত। ঈদুল আজহার টানা ছুটি, কক্সবাজার সমুদ্র সৈকতে এবার পর্যটক কিছুটা কম। কেউ কেউ জেডিস্কিতে চড়ছেন, আবার কেউ বালিয়াড়িতে ছবি তুলছেন কিংবা বালু নিয়ে খেলা করছেন। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সমুদ্র সৈকত কুয়াকাটাও। সমুদ্র তটে আছড়ে পড়া ছোট বড় ঢেউয়ের সঙ্গে জলকেলিতে মাতেন দর্শনার্থীরা। সামনে সাগর, আমরা এখানে বসে বসে আমরা অনেক মজা করছি। স্কুল বন্ধের সাথে ফ্যামিলির সাথে এই বিচের দিন অনেক ভিউটা আর কি সুন্দর নেওয়া যায়। চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডেও দর্শনার্থীরা আনন্দ উল্লাসে মাতেন। ডিজে গানের সঙ্গে নাচতে থাকেন তরুণ তরুণীরা। অন্যান্য রাইডগুলো উপভোগ করেন বিভিন্ন বয়সী মানুষ। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে পর্যটকরা ভিড় করেন খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন পর্যটকরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি। বছরের পর বছর দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা মিশ্র ব্যবহার হওয়া ভবনের ব্যাপারে নিষ্ক্রিয় সংস্থাটি। তবে চলতি বছর বিধিমালা সংশোধন করে অনিয়মে লাগাম টানার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। যদিও বিশেষজ্ঞদের মত, নিয়মিত তদারকি করা না হলে বিধিমালা সংশোধন কোনো কাজেই আসবে না। আসিফ মোহাম্মদ সিয়ামের প্রতিবেদন। একই ভবনে ক্লিনিক, বিপণী বিতান, আবার রেস্তোরাঁও। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালার ফাঁকফোকরের সুযোগ নিয়ে রাজধানী জুড়ে দেদারসে দাঁড়িয়ে আছে এমন অসংখ্য ভবন। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালা 2023-এ ভবনের ব্যবহার ভিত্তিক শ্রেণীবিন্যাস করা হলেও নেই মিশ্র ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা। বাণিজ্যিক ও বিপজ্জনক ব্যবহারের ভবনকে পৃথক করা হলেও এতে হোটেল ও রেস্তোরাঁর কথা উল্লেখ নেই। বছরের পর বছর এভাবে চললেও মাথা ঘামায়নি সরকারি সংস্থাটি, যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ঘটছে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের মতো বেদনাতুর ট্র্যাজেডি। রেস্টুরেন্টটা কিভাবে চলবে বা পরিচালনা হবে, এটার একটা প্রপার নীতিমালা দরকার। রাজুক অবশ্যই চেষ্টা করলে পারবে, পারবে না যে না কোনো শব্দ নাই, রাজুক পারবে, কিন্তু দেখা যাচ্ছে রাজুকের উপরে দেওয়া অনেকে খবরদারি করে। মিশ্র ব্যবহারের পাশাপাশি মানহীন কাচের ভবন ও অপরিকল্পিত এসির ব্যবহারেও কোনো নির্দেশনা নেই বর্তমান বিধিমালায়। তবে চলতি বছরে তা সংশোধনের কথা জানিয়েছে রাজুক। স্থাপত্য নকশার পাশাপাশি কাঠামো নকশা এবং ফায়ার সেফটির যে নকশা, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল সকল নকশায় অনুমোদন দিবে। যে ভবনগুলি ইতিমধ্যে নির্মিত হয়েছে অথচ কোনো কর্তৃপক্ষ নেই সেই ভবনসমূহ সরজমিনের তদারকি করে কোনো ক্ষেত্রে ভিজুয়াল ইন্সপেকশন করা হবে। ভবন নির্মাণ পরিকল্পনা অনুমোদন পত্রের পাশাপাশি প্রতি 5 বছর পর পর ব্যবহার সনদপত্র নবায়নের প্রতি জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবায়নের ঘাটতি রয়েছে রাজুকের। কারণ বর্তমান বিধিমালা এর উল্লেখ থাকলেও নেই বাস্তবায়নের নীতিমালা। রাজুক যতই নতুন নিয়ম করুক কিছু যায় আসে না যতক্ষণ না পর্যন্ত অকুপেন্সি সার্টিফিকেট রাজুক প্রপারলি হ্যান্ডেল করবে। বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আবার চেক করতে হবে প্রত্যেক তালায় তালায় যে কাঠামোগত নকশা, ফায়ারের যে সমস্ত প্ল্যান ঠিক থাকার কথা এবং ইলেকট্রিক্যাল
এগুলো সবগুলো চেক করে সেটা যা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং যা ডিজাইনে ছিল এক আছে কিনা রিপোর্টগুলো দেখে কিন্তু রাজুক ফাইনাল অকুপেন্সি সার্টিফিকেট, কিন্তু রাজুক কিন্তু এটা একেবারেই ব্যর্থ। ব্যবহার সনদপত্র ত্বরান্বিত করতে তৃতীয় পক্ষ নিয়োগের কথা জানিয়েছে রাজুক। রাজধানীর 20 লক্ষাধিক নির্মিত ভবন পরীক্ষায় দরকার প্রকৌশলীর তত্ত্বাবধান। তাতে ঠিক কত বছর সময় লাগবে রয়ে যায় প্রশ্নটা। তার আগেই হয়তো অনিয়মের দৌরাত্মে মাথা উঁচু করে দাঁড়াবে আরও অসংখ্য ভবন। তবে বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মন্তব্য, স্বার্থান্বেষী মহল জিয়ে রাখবে মর্জি মাফিক ভবন নির্মাণের ধারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর গ্যাস সংযোগ পেতে যাচ্ছেন রংপুর ও নীলফামারীর উদ্যোক্তারা। গ্যাস সঞ্চালন লাইনের কাজ শেষ 40%। এখন ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন ও সরবরাহ পাইপলাইনের কাজ বেশ জোরে সোরে করছে পিজিসিএল। ব্যবসায়ী নেতারা বলছেন, গ্যাস সরবরাহ শুরু হলে রংপুর অঞ্চল হয়ে উঠবে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যের হাব। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 8, 12 ও 16 ইঞ্চি ব্যাসের 100 কিলোমিটার হাই প্রেশার ডিস্ট্রিবিউশন পাইপলাইন কাজের এখন চলছে ওয়েল্ডিং, র্যাপিং ও লেইং এর কাজ। এই পাইপলাইন দিয়ে 140 পিএসআইজি প্রেসারে গ্যাস প্রবাহ হবে। ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের মাধ্যমে বিভিন্ন শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বেশ জোরেশোরে কাজ করছে পিজিসিএল। প্রাথমিক অবস্থায় ইপিজেড, ভারী শিল্প কলকারখানা এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারাও এই সংযোগের আওতায় আসবেন। তবে আপাতত সিএনজি স্টেশন ও আবাসিকে কোনো সংযোগ দেওয়া হবে না। 25 সালের পরে যখন আমাদের ডিআরএস কমপ্লিট হয়ে যাবে, দেন এরপর আমাদের গ্রাহক সংযোগগুলো দেওয়ার জন্য আমাদের কি হবে, সার্কুলার হবে, সার্কুলার পরে সংযোগ দেওয়া হবে। উত্তর এপিজেড, চিনিকলক, কিছু চালকল ছাড়া রংপুর অঞ্চলে তেমন কোনো ভারী শিল্প নেই বললেই চলে, যার অন্যতম কারণ গ্যাস সরবরাহ না থাকা। উদ্যোক্তারা বলছেন, গ্যাস সরবরাহ শুরু হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, একই সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের বড় হাব হবে রংপুর অঞ্চল। সারা বাংলাদেশে কিন্তু অনেক বিনিয়োগকারী আছেন, বহির্বিশ্ব থেকেও বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে সস্তা শ্রম আছে। 2023 সালের 14 নভেম্বর বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রংপুরের পীরগঞ্জ টিবিএস স্টেশনে শিক্ষা প্রজ্বলন পাইপে আগুন দেওয়ার মধ্য দিয়ে রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের জ্বালানি গ্যাসের স্বপ্ন বাস্তবায়িত হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাংলা একাডেমি ও 21শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা আর নেই। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বড় ছেলে অভ্র সাহা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অসীম সাহার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নিজস্ব গন্তব্য ছিল কবিতার অক্ষরে, সেভাবে পরিচয় তার সঙ্গে। তিনি যখন চলছেন অন্য কোনো অজানা গন্তব্যে, তখন তার কবিতায় সামনে দাঁড়ালো। মধুমতির 2 তীর কান্নায় ভাসিয়ে দিয়ে মৃত্যু তাকে পৌঁছে দিল তার নিজস্ব গন্তব্যে। তিনি চলে গেলেন পার্থিব সবকিছুর ঊর্ধ্বে। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও গঠন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। অসীম সাহা বিষণ্ণতায় ভুগছিলেন। এছাড়া পার্কিনসন, কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিক্স রোগেও ভুগছিলেন তিনি। সবকিছু সমাপ্তি করে চলে গেলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বড় ছেলে অভ্র সাহা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2012 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 2019 সালে 21শে পদকে ভূষিত করা হয় তাকে। তবুও যেতেই হবে, মানুষের এই তো নিয়তি, আর এই তো সে গান। সময় হলেই তবে দেহ থেকে উড়ে যাবে পাখির পরাণ। কবির কবিতায় এই আশ্রয় মিলছে আজ। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। ইতালিতে ঈদের 3 দিন পার হলেও নিজেদের দেয়া কোরবানির পশুর মাংস হাতে পাননি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পোহাতে হচ্ছে চরম বিড়ম্বনা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 6 কোটি বাসিন্দার দেশ ইতালিতে প্রায় 22 লাখ মুসলমানের বাস। গেল রোববার মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিতে উদযাপন করা হয় পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় নিজেদের সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন প্রবাসী বাংলাদেশিরা।
বিভিন্ন খামারে পশু কেনার পর সেখানেই ব্যবস্থা করা হয় কোরবানির, কিন্তু রোববার সরকারি ছুটির দিন হওয়ায় তা জবেও করা সম্ভব হয়নি। ঈদের পরদিন সোমবার পশু কোরবানি করা হলেও মাংস হাতে পেতে অপেক্ষা করতে হচ্ছে ২ থেকে ৩ দিন পর্যন্ত। এতে পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। এবারের ঈদের মতন এমন সুন্দর আনন্দ আমরা আমার এই ২০ বছর প্রবাস জীবনে পাইনি। একটি বিড়ম্বনা হয়েছে, এই দেশে গরুর জবাইটা রোববার করে না, এই মাংসটা পেতে ২-৩ দিন সময় লাগবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ঈদ হওয়ায় প্রবাসীদের মধ্যে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। অন্যান্য বছর ঈদের নামাজ আদায়ের পর কাজের জন্য বের হতে হলেও এবার পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন প্রবাসীরা। সময় সংবাদ, ইতালি। হঠাৎ করেই কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক রেমিটেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্মল ওয়ার্ল্ড। এতে প্রতিষ্ঠানটির কয়েক হাজার গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গ্রাহকদের মধ্যে বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের ১৯টি দেশে গত ১৩ বছর ধরে রেমিটেন্স পাঠানোর সেবা দিয়ে আসছিল স্মল ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠান। লন্ডনে তাদের সদর দপ্তর। এবারও ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠায় প্রতিষ্ঠানটির মাধ্যমে। কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটি ১১ জুন হঠাৎ করে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। এমন ঘটনায় হতবাক পুরো কমিউনিটি। মুসলিম অধ্যুষিত যে দেশগুলো আছে তারা বড় অঙ্কের টাকা পাঠায় কোরবানি ঈদে। স্মল ওয়ার্ল্ড এটা জানে, এই অপরচুনিটিটা জন্য তারা ওয়েট করতেছিল। যখন ওরা অনেক টাকা একসাথে পাইছে, ইন দ্যাট টাইম দে জাস্ট হোল্ড ইট। মাস্টার এজেন্ট তারা বললো অসুবিধা নাই, আমরা আপনাদেরকে জানাচ্ছি কি হবে, কাস্টমারের কোনো সমস্যা নাই, ওয়ারি হওয়ার কিছু নাই, কাস্টমার টাকা কাস্টমার ফেরত হবে। কিন্তু অদ্যবধি তারা সেরকম কোনো ফাইনাল জানায় নাই আমাদেরকে। অনলাইন মোবাইল অ্যাপস, নিজস্ব শাখা ও এজেন্টদের মাধ্যমে প্রতিষ্ঠানটির মাধ্যমে গ্রাহকরা তাদের অর্থ দেশে পাঠাতে পারতেন। বিশ্বের ৩.৫ লাখের বেশি জায়গা থেকে সে অর্থ গ্রহণও করা যেত। প্রতিষ্ঠানটি হঠাৎ বন্ধের ঘোষণায় আস্থা সংকটে ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা। কোরবানি ঈদের ঠিক আগ মুহূর্তে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান স্মল ওয়ার্ল্ড তাদের সেবা বন্ধ করে দেওয়ায় বিবেকে পড়েছে প্রবাসী বাংলাদেশি সহ হাজার হাজার গ্রাহক। প্রশ্ন এখন একটাই, এইসব গ্রাহক কতদিনে কিংবা কিভাবে এইসব অর্থ ফেরত পাবেন? আমরাও এই প্রশ্ন রেখেছিলাম মাস্টার এজেন্ট কিংবা যারা এজেন্ট নিয়োগ করেছিল তাদের কাছে। অবশ্যই একটা প্যানিকের বিষয়, বাট আপনারা প্যানিক হবেন না, এখনো প্যানিকের হওয়ার এমন কিছু হয় নাই। কিন্তু এটা সত্যি দুঃখজনক যে এটা এমন একটা সময় হলো যে ঈদের সময় কি টাকা যেটা হোল্ড হয়েছে সেটা হচ্ছে মোস্টলি কাস্টমারের পয়সা, কাস্টমারের মানি যেটা বলি আমরা। তো কাস্টমারের মানি এটা সিকিউর, টুডে টুমরো কাস্টমার টাকা পাবে। গত কয়েক বছরে বেশ কয়েকটি রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান হঠাৎ করে ব্যবসা বন্ধ করে দিলেও গ্রাহকদের অর্থ আর ফেরত পাওয়া যায়নি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নরওয়েতে জন্ম নেওয়া প্রবাসী বাংলাদেশিদের সন্তানরা মায়ের মুখে শুনে রপ্ত করছে বাংলা ভাষা। অনেকে আবার নাটক দেখেও ভাষা শিখছে। স্থানীয় কর্তৃপক্ষ শিশুদের মাতৃভাষা শেখাতে উৎসাহিত করে প্রবাসীদের। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের প্রতিবেদনে বিস্তারিত। নরওয়েজিয়ান সংস্কৃতিতে বেড়ে ওঠা এই শিশুরা বাংলা বলতে পারে বেশ সুন্দর করে। এরা সবাই এই দেশের কিন্ডারগার্টেন কিংবা স্কুলে যায়। ওরা সবাই বাংলায় কথা বলে। শিশুরা বাবা মায়ের সঙ্গে নাটক দেখেও শিখছে বাংলা ভাষা। আমি তো আমার বাবাকে অনেক শুনছি, আর নাটক দেখি না, আমি ওদের সাথে নাটক দেখি, ভালোই লাগে, এখান থেকে শিখছি। মাতৃভাষা অন্য ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে নরওয়েতে। তাই প্রবাসী অভিভাবকদের শিশুদের মাতৃভাষা শেখানোর জন্য উৎসাহিত করা হয়। আমি মার সাথে বাংলা কথা বলতে বলতেই শিখে ফেলেছি। এখানে তো আসলে কারোর সাথে বাংলা কথা বলতে পারি না মা ছাড়া। বন্ধুদের সাথে নরওয়েজিয়ানে কথা বলি, আবার কাজে আমি ইংলিশে কথা বলি। শুধু খালি মার সাথে আমি বাংলা কথা বলতে পারি। বাঙালি প্রবাসীদের ছেলেমেয়েরা নরওয়েজিয়ান সংস্কৃতিতে বেড়ে উঠলেও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে তাদের আগ্রহের কমতি নেই। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বোলিং আক্রমণে বৈচিত্র্য এনে দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। নেপালের বিপক্ষে তার বলের টার্ন দেখে অবাক সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশ দলের জন্য রিশাদকে তাই বড় সম্পদ হিসেবে দেখছে না অনেকেই। তার এই বদলে যাওয়ার পেছনে অবদান আছে স্পিন কোচ মুশতাক আহমেদেরও। অথচ এই রিশাদই একসময় ঘরোয়া ক্রিকেটে দলে সুযোগ পেতেন না। সেন্ট ভিনসেন্ট থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। রিশাদ হোসেন
এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে উচ্চারিত সবচেয়ে বেশি নামগুলোর একটি। নেপালের বিপক্ষে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে সবশেষ ম্যাচটিতে দারুণ বোলিং করেছেন। তার বল এতটাই টার্ন পেয়েছিল সেই ম্যাচে, এমন কথা উঠেছে বাংলাদেশের কোনো লেগ স্পিনার অতীতে যারা খেলেছেন তারা কি কখনো বল এতটা টার্ন করাতে পেরেছিলেন? শুধু তাই না, এই রিশাদ হোসেনকে নিয়ে দেশের বাইরে অন্যান্য দেশের সাবেক ক্রিকেটাররাও প্রশংসা করছেন। চলমান টি-20 বিশ্বকাপে রিশাদ এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 7 উইকেট নিয়েছেন, ওভার প্রতি রান দিয়েছেন 7-এরও কম, প্রতি উইকেট নেওয়ার পেছনে তার খরচ করেছেন 14.5 মতো রান। ঘরোয়া ক্রিকেটে কিন্তু একটা সময় উপেক্ষিত হয়েছেন রিশাদ। ফিরে যেতে চাই 5 বছর আগে, 2019 সালে বিসিবি যখন জাতীয় ক্রিকেট লিগ চলে সেখানে প্রতিটা দলে একজন লেগ স্পিনারকে খেলানো বাধ্যতামূলক করেছিলেন। রংপুর বিভাগের দলে ছিলেন এই রিশাদ হোসেন, কিন্তু তাকে তখন কোনো ম্যাচ খেলাননি, এমনকি স্কোয়াডেও রাখেননি রংপুরের কোচ মাসুদ পারভেজ, যার কারণে তাকে নিষিদ্ধ হতে হয়। সেই রিশাদ হোসেন সময়ের বিবর্তনে এখন বাংলাদেশের অন্যতম সেরা বোলার। তবে আমরা দেখেছি চন্ডিকা হাথুর সিংয়ে অতীতে যখন বাংলাদেশের কোচ ছিলেন তখনও কিন্তু তিনি লেগ স্পিনার খুঁজেছেন। রিশাদকে পাওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি হাথুর সিংহে তাকে নিয়ে কাজ করেছেন। আরেকজনের কথা স্পেসিফিকলি বলতে হয়, তিনি হচ্ছেন মুশতাক আহমেদ, পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার। বাংলাদেশ দলে যোগ দিয়েছে ঠিক বিশ্বকাপের আগে এবং প্রত্যেকটা অনুশীলন সেশনে কিন্তু হাজির হয়েছিলেন রিশাদ হোসেন এবং মুশতাক আহমেদ। এই দুইজনকে কখনোই আলাদা করতে আপনি পারবেন না। যখন বাংলাদেশ ম্যাচ খেলে ডাগ আউটে দেখবেন মুশতাক আহমেদ এবং রিশাদ হোসেন পাশাপাশি বসে রয়েছেন। মুশতাক আহমেদ শুধু যে বোলিং টিপস দিচ্ছেন, বোলিং টিপস দিয়ে রিশাদকে সমৃদ্ধ করছেন তা কিন্তু নয়। আমরা দেখেছি অনুশীলনে মুশতাক আহমেদ ব্যাটিং টিপসও দিচ্ছেন। তিনি অনেক ম্যাচ খেলেছেন, অনেক অভিজ্ঞ একজন কোচ, অনেক বড় বড় দলকে কোচিং করেছেন এবং তার এই কোচিং দীক্ষায় কিন্তু সমৃদ্ধ হচ্ছেন রিশাদ হোসেন। তবে নিশ্চিতভাবেই রিশাদ তার ক্যারিয়ারের একেবারেই শুরুর দিকে, হয়তো 2-1টা ম্যাচ তিনি প্রত্যাশা পূরণ করতে পারবেন না, রান কনসিড করবেন, তারপরও তার উপর আস্থা রাখতে হবে, কারণ এই রিশাদই কিন্তু দেখিয়েছেন একজন লেগ স্পিনার একটা বোলিং আক্রমণে কতটা বৈচিত্র্য আনতে পারে। এবং এই বিশ্বকাপে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে কিন্তু এরই মধ্যে সবাই প্রশংসা করছে। এখনও সুপার 8-এর 3টা ম্যাচ বাকি, খেলা হবে ভিন্ন ভেন্যুতে, যেখানে এই সেন্ট ভিনসেন্টের চেয়ে কিছুটা হলো রান হবে। প্রত্যাশা একটাই থাকবে, সেখানেও রিশাদের এমন বোলিং অব্যাহত থাকুক। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিশ্বকাপে সুপার 8 নিশ্চিতের সুখস্মৃতি সঙ্গী করে বাংলাদেশ দল এখন অ্যান্টিগায়। শীর্ষ 8-এ সেখানে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। গ্রুপ পর্বে ফলাফল পক্ষে এলেও নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে কঠিন হবে কাজটা। এই ভেন্যুতে সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই টাইগারদের। সাকিব, রিয়াদ, লিটনদের অভিজ্ঞতা থাকলেও ভারত অস্ট্রেলিয়া ম্যাচে ট্রাম্প কার্ড হতে পারেন তানজিম রিশাদ। ডালাসের শুরু, এরপর নিউ ইয়র্ক ঘুরে কিংসটাউন। সুপার 8-এর প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অ্যান্টিগায়, যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। প্রথম 2 ম্যাচ নর্থ সাউন্ডের ভেন্যুতে টাইগাররা খেলবে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে। পরিসংখ্যান বলছে পেসাররা বাড়তি সুবিধা পাবে, পাশাপাশি বাড়তি বাউন্স থাকায় হিট দ্য ডেক পদ্ধতি অবলম্বন করলে এই ম্যাচেও ট্রাম্প কার্ড হতে পারেন তানজিম সাকিব। স্পিনারদের জন্য টার্ন পাওয়ার সম্ভাবনা খুবই কম। ফার্স্ট উইকেটে রিশাদ হোসেন সৌভাগ্যের কারণ হতে পারেন টাইগার বোলিং ইউনিটের। এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে অনুষ্ঠিত হওয়া 4 ম্যাচের 3টাই ছিল লো স্কোরিং। উইকেটে শুরুর দিকে মানিয়ে নেওয়া কিছুটা কঠিন হলেও পুরনো বলে তা অপেক্ষাকৃত সহজ, যদিও এই মাঠে খেলা 4 ম্যাচে অভিজ্ঞতা ভয়াবহ টাইগারদের। 2007 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। এরপর 2018-তে টেস্ট ম্যাচে 43 রানে অল আউট হবার দুঃস্মৃতি। সবশেষ 2022 সালে কিছুটা লড়াই করার কৃতিত্ব সাকিব আল হাসানের। 2 ইনিংসে 250-তে ইনিংস হার এড়িয়েছিল অতিথিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। অঘটনের গ্রুপ পর্বের পর এবার সুপার 8-এর পালা। বুধবার শুরু হচ্ছে বিশ্বকাপের শীর্ষ 8-এর লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ স্টেজে চমক দেয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা। অ্যান্টিগায় ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। উইকেট আর ব্যবস্থাপনা নিয়ে নানা সমালোচনা মাথায় নিয়েই মার্কিন মুলুকে টি-20 বিশ্বকাপ পেরিয়েছে অর্ধেক পথ। গ্রুপ রাউন্ড শেষে সুপার 8-এর লড়াই শুরুর অপেক্ষা। বিশ্বকে চমকে দিয়ে শীর্ষ 8-এ পা রাখা আসরের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এ রাউন্ডের খেলা।
গ্রুপ পর্বে জায়ান্ট পাকিস্তানকে বধ করে রাউন্ড অফ 8-এর টিকিট কেটেছে মার্কিনীরা। আত্মবিশ্বাসে পরিপূর্ণ তারা। দলটায় ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ছড়াছড়ি। তবুও যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখতে এ আসরে অর্জনের খাতা আরও সমৃদ্ধ করার স্বপ্ন আলী খান মোনাক প্যাটেলদের। গ্রুপ পর্বের সব ম্যাচ তারা খেলেছে নিজেদের দেশে। এবার খেলতে হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগায়। নর্থ সাউন্ডেও হতে পারে লো স্কোরিং ম্যাচ। অ্যাগ্রেসিভ ব্যাটিং আক্রমণ প্রোটিয়াদের। কুইন্টন ডিকক কিংবা হেনরিক ক্লাসেনরা ব্যাটিং উইকেটে কতটা বিধ্বংসী হতে পারেন আইপিএলে তা আরও একবার দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে বিশ্বকাপের মন্থর উইকেটে বেশ সংগ্রাম করতে হচ্ছে তাদের। বাংলাদেশের বিপক্ষে 4 আর নেপালের বিপক্ষে মাত্র 1 রানে জিতেছে এইডেন মার্ক্রামের দল। এবারের বিশ্বকাপে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানো রীতি হয়ে দাঁড়িয়েছে। সে দৃশ্যের পুনরাবৃত্তি হতে পারে এ ম্যাচেও। তবে আগে ব্যাটিং করা দল কোনোভাবে স্কোরবোর্ডে 120 তুলতে পারলে বিপদেই পড়তে হতে পারে রান চেইস করতে নামা দলকে। যদিও এই ভেন্যুতে এক ম্যাচে ওমানের বিপক্ষে 153 রান তাড়া করে জয় পেয়েছে স্কটল্যান্ড। সেটাই এ ভেন্যুর সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। নিশ্চয়ই এ পরিসংখ্যানও মাথায় থাকবে দলগুলোর। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা বৃষ্টি আর উজানের ঢলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। জলজটে বিপর্যস্ত জনজীবন। সড়কে পানি ওঠায় সিলেটের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। সরকার পতনের আন্দোলনে ব্যর্থতায় বিএনপিতে রাতারাতি ব্যাপক রদবদলের পেছনের কারণ ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি দলটি, বলছেন ওবায়দুল কাদের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।